হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মূলত আমাদের এই অ্যানিমেশনের যে সফটওয়্যারটা অ্যাডোব ফ্ল্যাশ CS6, এই সফটওয়্যার নিয়ে আজকে মূলত কিছু টপিক আলোচনা করব। মানে এই সফটওয়্যার ব্যাপারে আজকে ইন্ট্রোডাকশান আমরা আলোচনা করব। এটা ফার্স্ট ক্লাস হওয়া উচিত ছিল, ফার্স্ট ভিডিওটা হওয়া উচিত ছিল এখানে। এর কোনো কারণ ভুলবশত আমি ওটা আগে করিনি, একটু পরে ছাড়লাম। কিন্তু এটা সবার আগে এই ভিডিওটি দেখবেন, তারপরে অন্যান্য ভিডিওগুলো বুঝতে পারবেন, সুবিধা হবে। কারণ এই সফটওয়্যারটা নিয়ে একটু প্রথমে যদি ইন্ট্রোডাকশনগুলো জেনে রাখেন, তাহলে পরে যেসব টপিক নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে বুঝতে সুবিধা হবে। সেগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এই ভিডিওতে মূলত আমাদের এই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করে যাচ্ছি, অ্যাডোব ফ্ল্যাশ CS6। তো কোথায় পাবো? এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের যে কালারটা, অ্যাডোব ফ্ল্যাশ CS6। অ্যাডোব ফ্ল্যাশ CS6 দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করব। ক্লিক করে এন্টার প্রেস করব। প্রেস করলে কি হবে? এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন হয়তো Adobe Flash CS6. Adobe Flash CS6. অ্যাডোব ফ্ল্যাশ CS6 যেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এই ভিডিওতে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাকশন স্ক্রিপ্ট 3.0, এখানে আমরা ক্লিক করব। এমনি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ক্লিক করব না, জাস্ট অ্যাকশন স্ক্রিপ্ট 3.0তে এখানে ক্লিক করব। দিয়ে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এরকম একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। বাট এখানে আমরা যা করার করব। এটাই হচ্ছে আমাদের অ্যাডোব ফ্ল্যাশ CS6 এর সফটওয়্যার, যেখানে আমরা মূলত অ্যানিমেশন করে থাকি 2D অ্যানিমেশন এখানে আমাদের মূলত করা হয়। 2Dর আরও সফটওয়্যার আছে অ্যানিমেশনের, যেমন অ্যাডোব CS6, অ্যাডোবের অনেক আছে। অ্যাডোব ফ্ল্যাশ আছে, অ্যাডোব CC আছে। তারপরে হারমোনি আছে, হারমোনি যেটা রিসেন্ট বেরিয়েছে হয়তো মার্কেটে। তো আমাদের মূলত অ্যাডোব ফ্ল্যাশই হচ্ছে। আর এটা অ্যাডোব CC যে সফটওয়্যারটা আছে ওটা মূলত অ্যাডোব ফ্ল্যাশের মতনই অনেকটা। অ্যাডোব ফ্ল্যাশটা জানলে ওটাও করা যাবে। অ্যাডোব ফ্ল্যাশটাই মূলত জেনে রাখলে পরবর্তী আরও যে অন্যান্য সফটওয়্যার বেরোয় তাহলে জানতে সুবিধা হবে। মূলত একটা ইন্ট্রোডাকশন, যদি একটা নলেজ যদি সফটওয়্যারের ব্যাপারে জানা থাকে, তাহলে আরও যদি সব নতুন নতুন সফটওয়্যার যদি বেরোয় পরবর্তীকালে, তাহলে ওটা নিয়ে কাজ করতেও সুবিধা হবে। হয়তো একটু কিছু সেই সফটওয়্যারগুলোতে কিছু হয়তো চেঞ্জ হতে পারে, একটু কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেসিক যে ফান্ডা সেটা একই থাকবে। টাইম লাইন থাকবে, মোশন টুল, মেনু বার, টুল বার, এগুলো থাকবে সব বিষয়ে। কিন্তু সেটা একটু অন্যরকম হবে, ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে, কিন্তু বেসিক ফান্ডা একই। বেসিক ফান্ডাটা জেনে রাখলে সব সফটওয়্যারের ক্ষেত্রে আপনাদেরকে করতে পারবেন, যে কোনো সফটওয়্যারই আপনারা কাজ করতে পারবেন। শুধু অ্যাডোব ফ্ল্যাশ CS6 না, আরও যা যা সফটওয়্যার যদি বেরোবে পরবর্তীকালে সেগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো এখানে আমরা ভিডিওটি স্টার্ট করছি। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোব ফ্ল্যাশ CS6 আমরা ওপেন করেছি। এবার কী করব? এবার প্রত্যেকটা টুল, প্রত্যেকটা টপিক নিয়ে ছোটো ছোটো আইকন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো নিয়ে মূলত অ্যাডোব ফ্ল্যাশ CS6 কাজ করা হয়।
তো ফার্স্টে যখন ওপেন হবে এরকম একটা বক্স, মানে এরকম একটা সাদা পেজ দেখতে পাবে। আমরা যখন অ্যানিমেশন করবো কোনো কিছু, যখন একটা অ্যানিমেশন করবো তখন এই সাদা পেজটার মধ্যেই যা করা করবো। এই সাদা পেজটার মধ্যেই, এই সাদা পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা মূলত এর মধ্যেই যা করা করবো। এর বাইরে গেলে সেটা আর শো করবে না। বড় যখন এটাকে যখন কন্ট্রোল এন্টার মেরে যখন পুরোটা দেখাবো তখন বাইরেটা শো করবে না, শুধু ভেতরটাই শো করবে, কারণ এটা হচ্ছে পর্দা, স্ক্রিনের পর্দা। এখানেই যা করার, যা নাটক বা যা কিছু দেখানোর এখানে এর মধ্যেই দেখানো হবে, তার বাইরে করা যাবে না। তো এই সাদা পেজটার মধ্যে আমরা যখন অ্যানিমেশন করব, তো যা করার, আমি যা ড্রয়িং করার বা যা অ্যানিমেশন করার সব আমরা এর মধ্যেই করব। তো ফার্স্টে এগুলো যেগুলো প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা আইকন নিয়ে আপনাকে ফার্স্টে ঘাঁটতে হবে, জানতে হবে, খেলা করতে হবে। ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। অ্যাডোব ফ্ল্যাশ CX6 ওপেন করার পর 3.0-তে যখন অ্যাকশন স্ক্রিপ্ট 3.0-তে ক্লিক করলেন, এরকম একটা পেজ ওপেন চলে আসবে। এরকম একটা পেজ ওপেন হলো। এরপর কী হবে, এরপর আসল জিনিস যেটা আমরা হয়তো দেখব, আমরা এখানে যাচ্ছি। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা উপরে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, মডিফাই, টেক্সট, কমেন্টস, কন্ট্রোল টি ব্যাক, উইন্ডো, হেল্প। এই যে এখানে এইগুলো যে আপনারা মেনুগুলো দেখতে পাচ্ছেন, এটা যার মধ্যে আছে এই লেখাগুলো, এই টেক্সটগুলো যার মধ্যে লেখা আছে, যেটার বক্সের মধ্যে, ওটাকে এই পুরোটা হচ্ছে মেনু বার। এটাকে মেনু বার বলা হয়। মেনু বারের মধ্যে এই মেনুগুলো রয়েছে। এই মেনু বারের মধ্যে মোটামুটি অ্যাডোব ফ্ল্যাশ CX6-এ এই কটা মেনুগুলো লক্ষ্য করা যায়। এর মধ্যেই যা কাজ করার এর মধ্যেই করা যায়। এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, মডিফাই, এক্সেট্রা যা আছে এর মধ্যে সব করতে পারবে। ফাইলের মধ্যে এবার কিছু অপশন আছে, সাব মেনু, যেটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে কী আছে, ফাইলের মধ্যে আমরা বলবো নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রিজ, ওপেন এডিশন, এগুলো দেখতে পাবেন। এডিটের মধ্যে ঠিক একইভাবে আনডু, সিলেক্ট নান, রিপিট, সিলেক্ট নান, পেস্ট ইন সেন্টার, পেস্ট ইন প্লেস, পেস্ট স্পেশাল, ফাইনাল রিপ্লেস, এগুলো দেখতে পাবেন। ভিউর মধ্যে গো টু, জুম ইন, জুম আউট, ম্যাগনিফিকেশন, ইনসার্টের মধ্যে নিউ সিম্বল, টাইম লাইন, সিন, মডিফাইয়ের মধ্যে ডকুমেন্ট, এরকমভাবে প্রত্যেকটাতে এরকম সাবমেনুগুলো আছে। তো এগুলো প্রত্যেকটার কাজ, ফাংশনগুলো আপনাদেরকে জানতে হবে। তো আমরা মূলত সব রকম সফটওয়্যারে এগুলো দেখে থাকি। ফাইল থাকে, এডিটও থাকে, উইন্ডোজও থাকে। ফাইলে গিয়ে কী পাই, নিউ, ওপেন, এগুলো নিয়ে প্রত্যেকটা সফটওয়্যারে কম্পিউটারে যদি আপনারা ঘাটাঘাটি করেন বা কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনারা ফাইলে গেলে এরকম সাবমেনুগুলো আপনারা দেখবেন অনেকটাই মিল খাবে, এখানে অনেকটাই মিলবে। এরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টে আছে নিউ মানে কি ঠিক সেটা বুঝতেই পারছেন আপনারা। আশা করি এগুলো বলার কোনো কিছু নাই। নিউ মানে নতুন পেজ, বা এখানে কিবোর্ডে যদি আপনারা, এখানে কিবোর্ডের শর্টকাটের পাশে দেওয়া আছে, কিবোর্ডটাকে যে Ctrl+N প্রেস করেন তাহলে একটা নতুন পেজ ওপেন হবে, বা এখানে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। ওপেনে ঠিক একইভাবে Ctrl+O প্রেস করলে একটা পেজ ওপেন হবে, বা যেটা আপনারা কোথাও ড্রাইভে বা কোথাও যদি কোনো ফাইল যদি রাখেন, সেই ফাইলটা যদি ওপেন করবো মনে করি, তখন ওপেনে গিয়ে সেই ফাইলটাতে ক্লিক করে ওপেন করব। এই Ctrl+O মেরে বা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে। এরপর কী হচ্ছে, ওপেন ইন ব্রিজ, এটার কোনো ফাংশন তেমন নেই। ব্রাউজ ইন ব্রিজ, যেটা ব্রাউজ করতে হবে, হয়তো এখানে ইন্টারনেট লাগবে, হয়তো এটার কোনো বিশেষ কাজ নেই। ওপেন রিসেন্ট, এখানে আমরা কী পাবো, এগুলো রিসেন্ট ওপেন করেছি, অর্থাৎ রিসেন্ট
তো যেটা নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম, তো ফাইলে নিউ ওপেন হলো, ওপেন রিসেন্টে কী হচ্ছে, যেগুলো রিসেন্ট ফাইল আমরা ওপেন করেছি, হয়তো এই রিসেন্ট যেগুলো ওপেন হয়েছে 2-1 ঘন্টার আগে, বা লাস্ট যেগুলো ওপেন আমরা করেছি ওপেন রিসেন্ট, সেগুলো দেখাবে, এখানে শো করবে, এবং সেগুলো এখানে ক্লিক করে আমরা ওপেনও করতে পারবো। এটাও বুঝতে পারছি আমরা। ঠিক একইভাবে ক্লোজ করলে বন্ধ হয়ে যাবে, ক্লোজ অল করলে পুরোটা বন্ধ হয়ে যাবে, পুরো সফটওয়্যারটা। এখানে ক্লোজ হলে হয়তো পুরোটা হবে না, কিছুটা হবে, এরকম বোঝা যাচ্ছে। ক্লোজ অলও এগুলোতে তেমন কোনো কাজ নেই, এগুলো আমরা ক্রস করেও বন্ধ করে দিতে পারবো। ওটার জন্য এখানে এসব ব্যবহার হয় না। মূলত এখানে নিউ ফাইলে গিয়ে নিউ ওপেন এগুলো ইউজ করা হয়, ওপেন রিসেন্ট, সেভটা তো ইউজ করাই হবে, করতে হবে। কোনো কাজ আমরা করবো ওটা সেভ করতে হবে কোথাও গিয়ে, কোনো ড্রাইভে ডিতে হোক আমরা সেভ করি, সেভে গিয়ে, কিংবা Ctrl+S প্রেস করে কিবোর্ড থেকে সেভ করি। মূলত সেভ করার সময় কিবোর্ড থেকেই প্রেস করতে হয়। ফাইলে যাব, গিয়ে সেভ করবো না করে কিবোর্ড থেকে আমরা Ctrl+S প্রেস করে সেভ করতে পারবো, ডাইরেক্ট এখান থেকে সেভ হয়ে যাবে। বাট যেখানে আমরা সেভ করবো সেখানে গিয়ে ওটাকে সেভ করে দেবো, ফাইলটা হয়ে গেল। ঠিক একইভাবে সেভ অ্যাজ কী হয়, সেভ অ্যাজে একটা কিছু ব্যাপার আছে, এটা বুঝতে হবে। Ctrl+Shift+S মানে Ctrl+Shift+S একসঙ্গে 3টে প্রেস করতে হবে কিবোর্ড থেকে, তবে এটা সেভ অ্যাজ হবে। অর্থাৎ সেভ অ্যাজ মানে ভার্সন হওয়া, অর্থাৎ একটা কিছু সেভ হয়ে আছে, অলরেডি সেভ হয়ে আছে, তার উপরেও আবার সেভ হচ্ছে। সেক্ষেত্রে আমরা Ctrl+Shift+S প্রেস করে সেভ করব। তখন কি করতে হয়, সেভ অ্যাজ করতে গেলে Ctrl+Shift+S প্রেস করে সেভ করতে হবে। অর্থাৎ ভার্সন বানাবো কোনো ফাইলের, তখন এইভাবে ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ ক্লিক করবো, না হলে কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করবো একসাথে 3টে, দিয়ে একসঙ্গে 3টে প্রেস করলে ওটা আরেকটা ভার্সনে হয়ে যাবে। অর্থাৎ ওটা আরেকটা নামে সেভ করতে পারবো। কী করে, কোনো একটা ফাইল আমি হয়তো কাজ করছি, সেটার উপর V1 বলে সেভ করলাম, ভার্সন 1, ঠিক কিছু কয়েক মিনিট অন্তর, মানে কয়েক মিনিট পর আবার আরেকটা ভার্সন করলাম, V2 লিখে ভার্সন 2 সেভ করে দেবো। Ctrl+Shift+S মেরে ফাইলে গিয়ে শুধু V1, V2, V3 করে আমরা শুধু চেঞ্জ করবো না, বাকিটা সেম থাকবে। শুধু আমি লাস্টে V1, V2, V3 করে যতগুলো হবে লাস্টে ফাইনাল করে, তারপর ওটা ফাইনাল লিখে ওটা পুরো ওই ফাইলটা থেকে যাবে। এবং বাকি V1, V2 যেগুলো ছিল ওগুলো পরে লাস্টে আপনারা ডিলিটও করতে পারেন। এগুলো কেন করা হয়, মূলত যদি কোনো কারণে আপনাদের হয়তো কম্পিউটারে বা আপনাদের মেশিনে CPU মানে UPS যদি না থাকে, UPS যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সেভ অ্যাজটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সেভ অ্যাজটা যদি আপনারা না করেন, তাহলে কিন্তু হঠাৎ কোনো কাজ করতে হবে, হঠাৎ যদি লোডশেডিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম যদি একবার হলেও তেমন কিছু হয় না, অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না, 2-3 বার হয়ে যদি একই জিনিস ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইল ক্রপ বা ফাইলটা ক্র্যাশ হয়ে মানে নষ্ট হয়ে যেতে পারে, মানে ফাইলটা আর খুলবে না, এরর দাঁড়াবে। সেক্ষেত্রে তখন ফাইলটা পুরো খারাপ হয়ে যাবে, মানে ওটা আর খুলবেই না। আপনাদের হয়তো কোনো কষ্ট করে কোনো কাজ একটা ভালো করলেন, কিছু একটা কাজ, ওটা ভার্সন বানিয়ে যদি রাখেন, একটা যদি ফাইল যদি সাপোজ V1টা যদি V2তে কাজ করছেন, V1টা আছে, V2টা খারাপ হয়ে যায়, V2 যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় ফাইলটা, ওই ফাইলটা যদি না খোলে, তাহলে V1টা আপনারা খুলে ওখানে কাজ করতে পারবেন। যদি আপনারা একটাই ফাইল বানিয়ে যদি কাজ করেন, যদি সেভ করে যদি কাজ করেন, সেভ অ্যাজ যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে, আপনাদের টাইমটা ওয়েস্ট হবে। আপনাদেরকে ভালো কোনো কাজ যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ফাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে আপনাদেরকে ওটা আবার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডবল খাটনি হবে আপনাদের। যদি ওটা ভার্সন বানানো থাকে, তাহলে একটা যদি খারাপ হয়ে যায়,
আরেকটার মধ্যে আপনারা গিয়ে আবার কাজ করতে পারবেন, মানে যতটা হয়েছে অতটা তারপর থেকে আপনারা কাজ করতে পারবেন। এগুলো যদি মাঝে মধ্যে সেভ অ্যাজ করেন তাহলে কিন্তু কিছু সময় অন্তর ওটা চেঞ্জ হতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটা যদি খারাপ হয়ে যায় তাহলে বাকিগুলোতে আপনারা কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আর ডবল খাটনি কিংবা টাইম ওয়েস্টের কোনো ব্যাপার থাকবে না। এই জন্য মূলত সেভ অ্যাজটা ইউজ করা হয় এবং ইউপিএস থাকাকালীনও এটা করা উচিত, কারণ অনেক সময় কোনো কারণে হয়তো এটা সফটওয়্যারটা যদি বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় কোনোভাবে কম্পিউটারটা, বা সফটওয়্যারটা যদি খারাপ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে সেভ অ্যাজ যদি করে রাখেন সেক্ষেত্রে সুবিধা হবে। আর সেভ করলে তো মাঝে মধ্যে সেভ করতে পারবেন, আর সেভ অ্যাজ করে রাখলেও যদি ভার্সন বানিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের খাটনিটা কম হবে। আর যদি কোনো ফাইল খারাপ হয়ে যায় কোনো আরেকটা ফাইলে আপনারা কাজ করতে পারবেন। এটা হচ্ছে সেভ অ্যাজ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন জিনিসটা, সেভ অ্যাজের কাজ কী। ঠিক অনেকে সেভ অ্যাজটা ঠিক বুঝতে পারে না, সেভ করলেই তো সেভ হয়ে গেল, সেভ অ্যাজে আবার কী কাজ হতে পারে। সো সেভ তো করছি কন্ট্রোল প্রেস করে, সেভ অ্যাজ করলেও কি আবার সেভ হয় কি অন্যভাবে সেভ হয়, অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে এটার জন্য সেভ অ্যাজ করে এইভাবে আপনারা সেভ করতে পারেন ভার্সন বানিয়ে। এবার আসি সেভ অ্যাজ টেমপ্লেট, কিন্তু এটাতে কোনো কাজ তেমন হয় না, এখানে এটা ইউজ হয় না। সেভ অলে কী হয়, সেভ অলে বুঝতেই পারছেন আপনারা, টোটালটা সেভ হয়ে যাবে এরকমই কিছু বোঝা যাচ্ছে। এটাও ইউজ হয় না, এখানে আপনারা সেভ করে কিংবা সেভ অ্যাজ করে সেভ করতে পারেন, এত কিছু করার দরকার নেই। এবার আসি ইম্পোর্টে কী হবে। ইম্পোর্টে আমরা এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, ওই অ্যারোতে যাবো। অ্যারোতে গেলে কী হবে, এখানে আরও কিছু সাবমেনু দেখতে পাবেন। কী আছে এখানে, 4টে অপশান আছে, 4টে লেখা আছে। এই 4টে সাবমেনুতে যদি আপনারা যান সেক্ষেত্রে আলাদা আলাদা কোনো কাজ আপনারা দেখতে পাবেন। এখানে কী আছে, ইম্পোর্ট টু স্টেজ, ইম্পোর্ট টু লাইব্রেরি, ওপেন এক্সটার্নাল লাইব্রেরি, ইম্পোর্ট ভিডিও। ইম্পোর্ট টু স্টেজ ওতেও কোনো তেমন কাজ নেই, ইম্পোর্ট টু লাইব্রেরি এগুলোতেও বেশি কিছু কাজ হয় না। এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে না, এগুলো হয়তো বড় কোনো কাজের ক্ষেত্রে হয়তো লাগতে পারে। আমি জাস্ট হালকা করে আপনাকে বোঝাচ্ছি, এগুলো যতটা আমি জানি ঠিক, আমার যতটা জানা আছে আমি এগুলো ঠিক করেছি, কিন্তু এত কিছু আমার জানার নেই। কিন্তু এগুলো অনেক কাজ আছে, পরবর্তীকালে যখন অ্যানিমেশন নিয়ে আরও কিছু প্রফেশনাল কোনো কাজ করবেন সেক্ষেত্রে এগুলো লাগতেই পারে। তো আমি এগুলো নিয়ে বেশি কিছু বলছি না, এগুলো তেমন কোনো কাজ নেই হয়তো। জাস্ট এখানে একটা লাস্টে যে ইম্পোর্ট ভিডিও আছে, এখানে ইম্পোর্ট ভিডিওতে যদি আপনারা যান, এখান থেকে আপনারা হয়তো এটাকে একটা অ্যানিমেশন করুন, এখান থেকে ভিডিও ফরম্যাট বানাতে পারবেন। ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করে হয়তো কোনো একটা অ্যানিমেশন করছেন, অ্যানিমেশনটা এখানে কমপ্লিট করলেন, ওটা ভিডিও ফরম্যাট বানাবেন, সেক্ষেত্রে ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করে আপনারা বানাতে পারেন। ইম্পোর্ট ভিডিওতে হতে পারে, কিন্তু ইম্পোর্ট ভিডিওতে তেমন হয় না। ইম্পোর্ট ভিডিওতে অন্যভাবে ভিডিও বানানো যায়। আপনারা মূলত এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট 3টে অপশন পাবেন, এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট সিলেকশন, এক্সপোর্ট মুভি। কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift+S প্রেস করলেন, কিংবা ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট মুভিতে ক্লিক করলে আপনারা এই মুভিতে সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে অনেক ব্যাপার আছে, অনেক ধাপ পেরিয়ে এগুলো বানানো যায়। সেক্ষেত্রে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে সেখানে ডিসকাস করব। একটা অ্যানিমেশন যদি করলেন সাপোজ, সেক্ষেত্রে এই মুভি বানালেন, এক্সপোর্ট মুভিতে গেলে এটা এই মুভিতে কনভার্ট হবে। এক্সপোর্ট মুভিতে গেলে আপনার একটা সফটওয়্যার লাগবে আরেকটা, যেটা হচ্ছে এখানে কুইক প্লেয়ার দেখাবে। হয়তো এখানে আপনাদের হয়তো এক্সপোর্ট মুভিতে গেলে কুইক প্লেয়ার যদি ইনস্টল না থাকে তাহলে দেখাবে ইনস্টল করতে বলবে, ইনস্টল করে রাখবেন। ইনস্টল যদি করে রাখেন সেক্ষেত্রে আপনারা যদি অ্যানিমেশন করেন কোনো, এক্সপোর্ট মুভিতে গিয়ে আপনারা একটা মুভি ফরম্যাট বানাতে পারবেন, একটা ভিডিও ফরম্যাট বানিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মুভি ফরম্যাট হয়ে গেলো, এই মুভি ফরম্যাট হয়ে গেল, এবং ওটাকে আপনারা গুগলে গিয়ে ওটাকে ভিডিও ফরম্যাটে বানাতে পারবেন। সেটা নিয়ে আমি
পরে একটা ক্লাসে আলোচনা করবো, আমি এই মুহূর্তে বলছি না, পুরো ডিটেলসে বলছি না। তো আমরা আসি এবার পরবর্তীতে যেটা হচ্ছে এক্সপোর্ট অবধি হলো। এরপর পাবলিক সেটিংস, এখানেও কোনো ব্যাপার নেই, এখানেও এটাও ঠিক ইউজ, এইসব ব্যাপারেও তেমন ইউজ হয় না, হলেও প্রফেশনাল ক্ষেত্রে। আমি এই ক্ষেত্রে বেশি ডিটেলসে যাচ্ছি না, এখানে তেমন আর কোনো কাজ নেই। এগুলোর ক্ষেত্রে অন্যান্য কোনো কাজ হবে, এগুলোর ব্যাপারে আমি আর আলোচনা করছি না। ফাইল ইনফো বলতে ফাইল ইনফরমেশন পাবেন এখান থেকে, ফাইলের কোনো কাজ করছেন সেটার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। পেজ সেট আপ, মানে কোনো পেজ সেট আপ, কোনো যেমন একটা পেজ রেডি করছি, পেজ ফরম্যাট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এটা বানিয়ে নিতে পারবো যে কোনো পেজ ফরম্যাট। এখানে পেজ সেট আপে ক্লিক করে আপনারা করতে পারেন। প্রিন্ট, এখানে Ctrl+P ক্লিক করেও আপনারা প্রিন্ট করতে পারবেন, কোনো প্রিন্ট আউট করতে পারবেন। এখানে কোনো লেখা যদি আপনারা প্রিন্ট করতে চান, এভাবে প্রিন্টে গিয়ে এই লেখাগুলোকে প্রিন্ট আউট করে বের করতে পারবেন, যেটা ওয়ার্ডের ক্ষেত্রে হয়, পেজ মেকারের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আপনারা লিখে প্রিন্ট করতে পারেন এই অ্যাডোব ফ্ল্যাশের ক্ষেত্রে। এটা মূলত হয় না, হলেও কম ইউজ হয় এগুলো। এখানে মূলত ড্রয়িংয়ের রিলেটেড, অ্যানিমেশন রিলেটেড জিনিস, সেক্ষেত্রে প্রিন্ট অত কাজে আসে না। তাও এক্ষেত্রে এভাবে প্রিন্ট করা যায়, Ctrl+P মেরে প্রিন্ট করে আপনারা এখান থেকে কোনো লেখা যদি আপনারা বের করতে চান, এভাবে প্রিন্টে ক্লিক করে আপনারা প্রিন্ট করতে পারেন। এরপর সেন্ড, এটা যদি কোনো ফাইলটা আপনারা সেন্ড করতে চান, এখানে সেন্ডে ক্লিক করলেন, সেন্ড হয়ে যাবে। এক্সিট করলে আপনার ফাইলটা থেকে বেরিয়ে আসতে পারবেন, আর এক্সিট হয়ে যাবে। এটা হলো ফাইলের কাজ, ফাইল মেনু আপনারা জানতে পারলেন। এডিটে আসলাম, এবার এডিটের কাজ আসছি। এডিটে কী অপশান আসছে দেখতে পাচ্ছেন, এডিটে কী লেখা আছে। এবারে যদি আমি এত পরপর যদি আসি এক এক করে ধাপ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি হালকা করে জাস্ট দেখাচ্ছি কোনটা কী কাজ। আমি ভিডিওটা বড় করছি না বেশি। এখানে আনডু, সিলেকশন, রেক্ট, এগুলোর কোনো কাজ তেমন নেই। পেজ প্রিন্ট সেন্টার করতে গেলে আপনারা কোনো কিছু, এখানে কাট কপিটা ইনঅ্যাক্টিভ আছে। যদি আপনারা কিছু ড্রয়িং করেন, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করা অবস্থায় থাকলে এটা কপিটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু এই কাটটাও অ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা Ctrl+X প্রেস করে কোনো কাট করবেন, কোনো ড্রয়িং হয়তো সিলেক্ট করলেন, সেটাকে সিলেক্ট করে কাট করবেন, অর্থাৎ ডিলিট করে দেবেন। Ctrl+X প্রেস করেও কাট করতে পারেন, ব্যাক প্রেস করেও কাট করতে পারেন, অথবা ডিলিট করেও কাট করতে পারেন, অর্থাৎ ডিলিট করতে পারেন। মুছে ফেলার অনেক অপশান আছে, রাবারও আছে, রাবার টুল দিয়েও আপনারা মুছে ফেলতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অনেক কিছুইভাবেই করা যায়, অনেক কিছুই হয়, কিন্তু এখানে কিছু সিলেক্ট অবস্থায় থাকতে হবে, তবেই আপনারা অ্যাক্টিভ দেখাবে, এই জন্য আপনার ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। পেজ প্রিন্ট সেন্টার, এটা পেজ প্রিন্ট সেন্টার বলতে কোনো কিছু আপনারা ড্রয়িং করলেন, সেটাকে কপি করলেন, কপি করে সেটাকে আপনারা পেস্ট করবেন, অর্থাৎ কোনো কিছু সেন্টারে, অর্থাৎ মধ্যখানে যদি আপনারা পেস্ট করতে চান, পেজ প্রিন্ট সেন্টার Ctrl+V, অর্থাৎ যে কোনো জায়গায় আপনারা পেস্ট হতে পারে। যদি আপনারা যেই জায়গাটায় থাকবেন, যে জায়গাটায় সাইডের দিকে থাকলেন, সাইডের দিকে পেস্ট হবে, ঠিক মধ্যখানে সেন্টারে, তাই এটা পেজ প্রিন্ট সেন্টার। আপনারা যতটা এরিয়া থাকবে, যদি পুরো পেজটার মধ্যে যদি জুম করে যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে বড় পেজের মধ্যে কোনো জায়গায় যদি আপনারা থাকেন কর্নারে, সেক্ষেত্রে তার যতটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সেন্টারে আপনারা এখানে সেই জিনিসটা পেস্ট হয়ে যাবে, যেটা আপনারা কপি করে পেস্ট করতে চাইছেন। পেজ প্রিন্ট সেন্টার, পেজ প্রিন্ট প্লেস Ctrl+C+V, এখানে থেকে আপনারা মোটামুটি সব জানতে পারছেন। শর্টকাটগুলো আছে, আলাদা করে বলার কিছু নেই, এখানে আপনারা সব পাশে সব দেওয়াই আছে। পেজ প্রিন্ট প্লেস বলতে কোনো কিছু কপি করলেন যে স্থানে, অর্থাৎ যে পজিশানে আপনারা কোনো কিছু কপি করলেন, সেই পজিশানেই পেস্ট হয়ে যাবে। সেই পজিশানে মানে তার সেই যেই অবস্থানে যেই জায়গাতে থাকুক না কেন, পেজটা সিলেক্ট থাকুক না কেন,
ওই জিনিস, ওই যেটা আপনারা কপি করলেন, যে লেখাটা বা যে ড্রয়িংটা, যে পোর্শনটুকু, সেই পোর্শনটাই আপনাদেরকে ওই জায়গাটাই পেস্ট হবে, যে জায়গাটা আপনারা কপি করলেন, তাই পেস্ট ইন প্লেস। এটা Ctrl+Shift+V প্রেস করে আপনারা কিবোর্ডটাই করতে পারেন। এই দুটো মূলত জেনে রাখুন। পেস্ট স্পেশালিস্টটা বিশেষ কিছু না, এখানে দুটো জিনিস জানার মতন আছে। আর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, Ctrl+F মেরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অনেক ব্যাপার আছে, কালার রিপ্লেস করতে হয়। সেক্ষেত্রে একটা কোনো ক্যারেক্টার বা কোনো কিছু কালার, আর একটা একই সেম জিনিসে যদি আপনারা সেম জিনিস হয়তো কোনো দুটো ক্যারেক্টার আছে বা কোনো দুটো বস্তু বা কিছু একটা রাখা আছে, সেক্ষেত্রে আপনারা যদি সেটাকে রিপ্লেস করতে, কালার রিপ্লেস করতে চান, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গিয়ে আপনারা ওই একই জিনিস রিপ্লেস করতে পারেন। এক্ষেত্রে Ctrl+F প্রেস করেও করতে পারেন। ফাইন্ড নেক্সটের কোনো ব্যাপার নেই। টাইম লাইন তো আপনারা বুঝতে পারছেন টাইম লাইনটা কী। টাইম লাইনটা হচ্ছে অ্যানিমেশনের যার মাধ্যমে অ্যানিমেশনটা আমরা করছি, যেখানে অ্যানিমেশনটা পুরোটা হচ্ছে, সেটা হচ্ছে টাইম লাইন। এখানে আমরা ফ্রেম বাড়াতে পারছি, রিমুভ করতে পারছি, ফ্রেম নিতে পারছি, ফ্রেম আমরা অ্যাড করতে পারছি, রিমুভ করতে পারছি। যতটা আমাদের দরকার অতটা নিয়ে ফ্রেম আমরা অ্যাড করতে পারবো কিংবা ডিলিট করতে পারবো। টাইম লাইনে কোনো নিয়ে পরে আলোচনা করবো আবার ডিটেলসে, তখন আপনারা জানতে পারবেন। আপনারা এখান থেকেও টাইম লাইনে গিয়ে কোনো লেয়ার যদি আপনারা কপি বা কাট করতে চান কিংবা পেস্ট করবেন, তখন ওখানে এভাবে কপি করলেন, কপি করে এখানে পেস্ট করলেন, পেস্টে যাবেন, একটা লেয়ার সিলেক্ট করে এখানে যদি কপি লেয়ার্স করেন, সেটা লেয়ার কপি হয়ে যাবে, কপি হয়ে তারপর যদি পেস্টে যান পেস্ট হয়ে যাবে। এগুলো মূলত কিছু না, এগুলো এইভাবে করতে হয়। ডুপ্লিকেট বানাতে চান, একই যদি লেয়ার যদি আরেকটা বানাতে চান, সেক্ষেত্রে ডুপ্লিকেট বানালে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলেন, ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে মূলত এগুলোই আছে। টাইম লাইনে যখন আমরা আলোচনা করবো বিস্তারিত তখন জানতে পারবেন। আর এখানে বিশেষ কিছু নেই। এখানে কিবোর্ড শর্টকাটসের ব্যাপারে আছে হয়তো অনেক কিছু ডিটেলস, সেগুলো আপনারা এখান থেকে ক্লিক করে হয়তো জানতে পারবেন। আমি আর এখানে গেলাম না ডিটেলসে। এবার আসছি ভিউতে। ভিউতে কী হচ্ছে, জুম ইন জুম আউট। জুম ইন করছেন কোনো পেজ, হয়তো আপনারা জুম ইন করতে চাইছেন, পেজটা জুম করে তো আমরা কাজ করব, কারণ জুম আউট করে যে ছোটো অবস্থা যদি করি তাহলে সমস্যা হবে। জুম ইন করবেন, সেক্ষেত্রে জুম ইন করতে গেলে কী হয়, কিবোর্ড থেকে জুম ইন করি মূলত। এভাবে ভিউতে গিয়ে জুম ইনে ক্লিক করতে টাইমের ব্যাপার লাগে, তাই আমরা সব শর্টকাট দিয়ে কিবোর্ড থেকে কাজ করি। জুম ইন করতে গেলে কী হবে, Ctrl+-2 আপনারা ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে আমরা যেগুলো মূলত করে থাকি, জুম ইন করতে গেলে Ctrl+ একসঙ্গে প্রেস করবেন। Ctrl+ জুম ইন, জুম আউট হচ্ছে Ctrl-। এই =2টা কোনো =2 করা যায় কি না ঠিক জানি না, কিন্তু =2 দেখাচ্ছে এখানে, কিন্তু আমরা মূলত জুম ইন করি Ctrl+, কন্ট্রোল সিলেক্ট করে Ctrl প্রেস করে প্লাস ক্লিক করব। Ctrl+-এ জুম ইন, Ctrl-এ জুম আউট, এটাই মূলত জেনে রাখবেন। এবার আসি রুলার্স আছে, গ্রিড আছে, গাইডস আছে। রুলার্সে কী হয়, কোনো কিছু টার্ন অ্যারাউন্ড করতে গেলে রুলার্স লাগে। রুলার্সে কী হয়, একটা লাইন মতন একটা জিনিস চলে আসে, ওর মধ্যে আমরা ক্যারেক্টার টার্ন অ্যারাউন্ড বা কিছু টার্ন অ্যারাউন্ড করতে গিয়ে মূলত রুলার্স ইউজ করা হয়। গাইডস করতে গেলে কী হয়, কোনো লেয়ারসে যখন গাইডস করবো, অর্থাৎ সেই লেয়ারটা আর যদি আমরা ফুল স্ক্রিনে যদি আমরা কোনো অ্যানিমেশন দেখি, সেক্ষেত্রে গাইডস করলে সেই লেয়ারে যা থাকবে সেগুলো আর দেখাবে না, ওটা শো করবে না গাইডস মেরে রাখলে। মূলত এখানে হয়ে গেলো। ইনসার্টেও কিছু নেই, টাইম লাইন সিন আছে, নিউ সিম্বল, অর্থাৎ কোনো কিছু নিউ সিম্বল করবেন Ctrl+F8 মেরে একটা নতুন সিম্বল বানাতে পারবেন ইনসার্টে গিয়ে, কিংবা Ctrl+F8 প্রেস করে। মডিফাই আছে, ডকুমেন্ট, বিটম্যাপ, সিম্বলস, এগুলো আরও অনেক ব্যাপার আছে, তোমরা আস্তে আস্তে সব জানতে পারবো অনেক কিছু। এখানে অনেক কিছু ঘাঁটলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আমি এখানে পুরো বিস্তারিতভাবে আসছি না এখন, মূলত এটা নিয়ে পরে একবার ডিটেলসে আসবো। এখন শুধু হালকা করে জেনে রাখুন কোনটা মূলত বেশি ইউজ করা হয়, কোনটা
করলে কীভাবে কী করা হয়। মূলত বেশি ইউজ যেগুলো হয় এগুলোতে যেগুলো বেশি ইউজ করা হয়। তো ফাইল হলো এডিট, এগুলো আপনারা জানতে পারেন। উইন্ডোজে কী হচ্ছে, উইন্ডোজ টুলবার আছে, টাইম লাইন আছে, রাইট চিহ্ন যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। যদি কোনো কিছু সাপোজ যদি কিছু উড়ে যায় বা কিছু থাকে না, সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে গিয়ে সব পেয়ে যাবেন। টাইম লাইন, যেখানে টাইম লাইন দেখতে পাচ্ছেন, টাইম লাইন আছে, আউটপুট আছে, মোশন এডিটার আছে, টাইম লাইন দেখতে পাচ্ছেন। এই টাইম লাইনটা যদি আমি সাপোজ যদি রাখি না, যদি মনে করি এটাকে উড়িয়ে দেবো, এই টাইম লাইনটাকে যদি মনে করি উড়িয়ে দেবো, এখানে রাখলাম। এই টাইম লাইনটাকে সাপোজ মনে করবো টাইম লাইনটাকে উড়িয়ে দেবো, এখানে ক্রস করলাম, কেটে গেল, টাইম লাইনটা নেই। আর দেখতে পাচ্ছেন টাইম লাইনটা নেই, ঠিক আছে, মোশন এডিটার আউটপুট আছে, আর কিছু নেই। টাইম লাইন ছিল, টাইম লাইনটা উড়িয়ে দিলাম। সাপোজ কিছু উড়ে গেল, তখন কী করবো, কীভাবে আনবো, সব উইন্ডোজে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে অনেক কিছু টাইম লাইন আছে, মোশন এডিটার, টুলস, প্রপার্টিজ, লাইব্রেরি সব আছে। এখানে টাইম লাইনে যাবেন, টাইম লাইন চলে আসলো আবার। এবার টাইম লাইনে গিয়ে এখানে সেট করে দেবেন, এবার টাইম লাইনটা সেট হয়ে গেল। এবার আউটপুট, মোশন এডিটার, টাইম লাইনটা আবার আগের অবস্থায় চলে আসলো। এইভাবে আপনাদেরকে সব সেট করে রাখতে হয়। আর এখানে কী সিলেক্ট অবস্থায় থাকবে, এখানে আপনারা ক্লাসিক অবস্থায় রাখবেন। এখানে অনেক আছে, ডিবাগ, ডিজাইনার, অনেক কিছু আছে, এটা ক্লাসিক অবস্থায় থাকবে। ক্লাসিকে আমরা কাজ করব। এটা হলো আমরা মেনু বার নিয়ে আর মূলত আলোচনা করলাম। উইন্ডোজে বেশিরভাগ থাকে, এখানে অনেক রকম মেনু থাকে, এখানে অনেক রকম আইকন আপনারা এখানে পাবেন। এগুলো যদি কোনোভাবে হারিয়ে যায় এবং উড়ে যায়, উইন্ডোজে আপনারা পেয়ে যাবেন। উইন্ডোজে এগুলো সব থাকে এবং মূলত যেগুলো কাজ করা হয় এগুলো নিয়ে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর মূলত এখানে কিছু কাজ নেই। এবার আমরা আসি এটা নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা টুলস, এটাকে কী বলা হয়, এটা যে টুলসগুলো আছে এখানে, এগুলোকে প্রত্যেকটাকে টুলস বলা হয়, এক একটা টুলস। এটা ছিল কি, এগুলো সব একটা মেনু, ফাইল এডিট, এগুলো সব একটা মেনু। এগুলো কি, এগুলো হচ্ছে একটা সব টুলস। এই টুলস যেখানে থাকে, যে স্থানে এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সে যে বক্সের মাঝখানে টুলসগুলো সব আছে, ওই বক্সটাকে বলা হয় টুল বার। আর যে এটাকে বলা হয় মেনু বার, যেখানে মেনু সব এই এতগুলো মেনু আছে, টুল বার আর মেনু বার। তো এই টুল বারে কী হচ্ছে, টুল বারের মধ্যে টুলসগুলো এখানে সব আছে রাখা। এগুলো একটা ফাংশন আছে আলাদা আলাদা, এগুলো নিয়ে মূলত কাজ করা হয় অনেক। এখান থেকে সব আপনারা ক্লিক করে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা কি, এটা হচ্ছে, এটা ফার্স্টে এটা হচ্ছে সিলেকশন টুল। ভি প্রেস করলে এখানে সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ কোনো কিছু সিলেক্ট করতে, এটা কিছু আমি ড্রয়িং করেছি, সেটা সিলেকশন করবো, সেক্ষেত্রে ভি প্রেস করবেন, কিংবা এখানে টুল বারে গিয়ে এই টুলসটা সিলেক্ট করবেন। এই টুলসটা সিলেক্ট করলে ওই সিলেক্ট করে ওখানে আমরা এখানে গিয়ে সিলেকশন টুলে যাই, তো ওই জিনিসটা সিলেক্ট হয়ে যাবে, মানে যেটা আমরা ড্রয়িং করেছি, যেটা আমরা সিলেক্ট করলাম, যেটুকু পোর্শন আমরা সিলেক্ট করব। এবার সাব সিলেকশন টুল, এখানে এটারও আরও কিছু আছে। এটাও হয়তো এই সিলেকশন টুলের আরও কিছু সাব আছে, যেটা আরও ভাবে, মানে যেগুলো আমরা মূলত রিক করার ক্ষেত্রে লাগে। প্রেস করলে এটা সাব সিলেকশন টুল হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন কিছু রিক করব বা রিক করার ক্ষেত্রে যখন কোনো ক্যারেক্টার বানানোর সময়, যখন আমরা ওটা লাইন টুলটাকে আমরা যখন একটু কার্ভ করতে চাই, সেক্ষেত্রে আপনারা সাব সিলেকশন টুল ইউজ করে থাকি কার্ভ করার ক্ষেত্রে, একটু কার্ভ করতে সুবিধা হয়। এটা রিক করার ক্ষেত্রে কিংবা ক্যারেক্টার বানানোর ক্ষেত্রে, কোনো কিছু ট্রেস করার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। এবার ল্যাসো টুল, অর্থাৎ ল্যাসো টুল দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করি, যেটা আছে ল্যাসো টুল। এল প্রেস করি, ল্যাসো টুল আমরা সিলেক্ট করে কোনো কিছু আমরা সিলেক্ট করতে পারবো ল্যাসো টুলে। 3D রোটেশন টুল, এখান থেকে আমরা 3D রোটেশন করবো। এটার কোনো তেমন ফাংশন আছে, তো এখানে বিশেষ ইউজ করা হয় না। প্রি ট্রান্সফরমেশন টুল, কিউ প্রেস করলে
জাস্ট কিউ প্রেস করবো কিবোর্ড থেকে, তাহলে আমরা কোনো কিছু ড্রয়িং করলে তা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সাপোজ এখানে আমি একটা কিছু করবো, কী করবো, আমি কিছু ফার্স্টে ড্রয়িং করতে চাই। কীভাবে ড্রয়িং করবো, এখানে কিছু যাবো না, এখানে একটা ব্রাশ আছে দেখতে পাচ্ছেন, ব্রাশ টুল দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ব্র্যাকেটে বি দেওয়া আছে, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা বি যদি প্রেস করি কিংবা এখানে ব্রাশ টুলে যাই, আমরা এরকম একটা মাউস পয়েন্টারটা এরকম একটা পয়েন্টারে অর্থাৎ পয়েন্টে চলে আসলো, একটা বিন্দুতে হয়ে গেল। কিন্তু এবার কী করবো, এবার এখানে দেখতে পাচ্ছেন ইউজ প্রেসার বলে একটা অপশান আছে, যেখানে আমি ক্লিক করে আছি ইউজ প্রেসার, ওই ইউজ প্রেসারে যাবো, এখানে ক্লিক করবো, অর্থাৎ এটা প্রেসার টুল, এই প্রেসার টুলটা অন করে রাখবো। এটা ড্রয়িং করার ক্ষেত্রে এটা, কিন্তু ফ্ল্যাশের ক্ষেত্রে এটা অন রাখতে হয়। ড্রয়িং করার ক্ষেত্রে এটা হচ্ছে ইউজ প্রেসার টুল। পাশে কী আছে, এটা এর পাশে যেটা আছে ওটা ব্রাশ শেপ, অর্থাৎ ব্রাশের অনেক শেপ আছে, এখানে দেখতে পাচ্ছেন চৌকো, গোল, বিভিন্ন আকারের বিভিন্ন শেপে আছে। আমরা মূলত ফার্স্টেরটা সিলেক্ট হয়ে থাকে, তো আমরা ফার্স্টেরটা করলে একটু লাইনটা মোটা হবে, আমরা সেকেন্ডেরটা সিলেক্ট করব আর এটা অন করে রাখবো। এবার ড্রয়িং করবো কিছু, সাপোজ এবার ড্রয়িং করলাম, এবার ড্রয়িং করছি। এবার আমি কিউ প্রেস করলাম, অর্থাৎ এখান থেকে আমি সিলেকশন হয়ে গেল, এখান থেকে এই ফ্রি ট্রান্সফরমেশন টুলটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে পুরোটা এইভাবে যাবো, এভাবে সিলেক্ট করে নেবো, সিলেক্ট হয়ে গেল। আমি এইভাবে এখানে মুভমেন্ট করতে পারবো, কোনো কিছু ড্রয়িং করে এইভাবে মুভমেন্ট করাতে পারবো। এটা হলো কিউ সিলেক্ট করে, এবার যেদিকে আমি মুভমেন্ট করবো সেইভাবে মুভমেন্ট হবে। ড্রয়িং করে এভাবে আমি যেইটুকুন সিলেক্ট করবো ওইটুকুনি মুভমেন্ট হবে। আমি এখানে পুরোটা সিলেক্ট করছি, পুরোটা হয়। যদি আমি এইটুকুন করি, সিলেক্ট করি, তাহলে আমার এইটুকুন মুভমেন্ট হবে। এইটুকুন সিলেক্ট হলো, এইটুকুনের উপর আমার কাজ হবে। আমরা যেরকম সিলেক্ট করবো, অর্থাৎ সিলেক্ট করতে গেলে এই মূলত এই ফ্রি ট্রান্সফরমেশন টুল ইউজ করা হয়। এরপর আছে পেন টুলে আমরা কোনো ছোটোখাটো জিনিস করলাম, কোনো কিছু ট্রেস করতে গেলে, এগুলো খুবই ছোটো লাইন হয়তো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্রাশ বা লাইন টুলে কোনো ইউজ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে পেন টুলে আমরা ইউজ করতে পারি। টেক্সট টুলে আমরা লিখে, অর্থাৎ কোনো কিছু টেক্সট করতে অর্থাৎ কোনো লেখার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মূলত টেক্সট টুল। এটা তেমন ইউজ হয় না, কিন্তু ওই কোনো বড়ো ক্ষেত্রে হয়তো এগুলো ইউজ করতে হয় অনেক সময়। এরপর কি আছে, এরপর আছে এটা লাইন টুল এন, অর্থাৎ আমি কিবোর্ড থেকে এন যদি প্রেস করি তাহলে লাইন টুল হবে। লাইন টুলে কী হয়, আমি যখন কোনো ক্যারেক্টার বানাবো বা কিছু ক্রস বানাবো বা কিছু রেডি করবো, তখন আমরা ফার্স্টে ড্রয়িং করে নিই, ব্রাশ টুল দিয়ে আমরা রাফ বানিয়ে রাখি, এবং রাফ বানানোর পর লাইন টুল দিয়ে ওটা আমরা ট্রেস করি। রিড করার ক্ষেত্রে লাইন টুল ইউজ করা হয়, ট্রেস করার ক্ষেত্রে এগুলো সব লাইন টুল দিয়ে আমরা ট্রেস করি। ফাইনাল করলাম এবং ফাইনাল বানাবো, তারপর ওটাকে আমরা অ্যানিমেশন করি। তো এই লাইন টুলের ক্ষেত্রে মূলত ট্রেস করার ক্ষেত্রে বা রিড করার ক্ষেত্রে আমরা মূলত ইউজ করে থাকি লাইন টুল। আপনারা যদি মূলত পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন কীভাবে কী করছি আমরা, না আস্তে আস্তে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এরপরে রেক্ট্যাঙ্গেল টুল, ওটা রেক্ট্যাঙ্গেল টুল করে আমরা কোনো রেক্ট্যাঙ্গেল বানাতে পারি। এখানে আরও কিছু আছে, এখানে ক্লিক করলে এখানে আছেন অনেক কিছু আছেন। এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, ওভাল টুল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, প্রাইমেটিভ টুল, ওভাল আছে, পলিস্টার টুল, এরকম বিভিন্ন সাব টুল আছে, এগুলো আমরা ইউজ করে কাজ করতে পারি। রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করলে কী হবে, এখানে যাবো, এরকম একটা রেক্ট্যাঙ্গেল বেরিয়ে যাবে। ঠিক আছে, কীভাবে আবার ওভাল টুল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুল কীভাবে বানাবো, কিবোর্ড থেকে আর প্রেস করে, কিবোর্ড থেকে ও প্রেস করলে ওভাল টুল আসবে। ওভাল করলে কী হবে, এভাবে একটা সার্কেল তৈরি হয়ে গেল। পেন্সিল টুল আছে, পেন্সিল টুলে আমরা কী করি, পেন্সিল টুলের ক্ষেত্রে আমরা কোনো কিছু ড্রয়িং করি, কিন্তু এগুলো এটা মূলত ব্রাশের ক্ষেত্রে আমরা ব্রাশ ইউজ করি, ড্রয়িং করি। পেন্সিল টুলের ক্ষেত্রেও ড্রয়িং করা যায়।
এটা মূলত কম ইউজ হয়। এখানে ব্রাশ টুল, এটা আমরা দেখালাম, বি প্রেস করে এখানে ব্রাশ টুলে যাব। তো যেটা আসছিলাম, আমরা মূলত কাজ করছিলাম। তো এখানে কি ফাইলে গিয়ে এখানে হলো, এটা আমরা টুল বারে কাজ করছিলাম। ওভাল টুল হলো, ওইভাবে ওভাল বানাতে পারবো, বিভিন্ন শেপ দিতে পারবো। কী করে, এখানে কিউ প্রেস করে এখানে সিলেক্ট করে আমরা বিভিন্ন শেপ দিতে পারবো। এখান থেকে আমরা শেপ দিতে পারবো, এভাবে ওভাল চেপটে দিতে পারবো, এভাবে লম্বা করতে পারবো, এভাবে আমরা বিভিন্ন শেপ আমরা দিতে পারবো। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারোটা, এরকম অ্যারো যদি আপনারা দেখতে পান, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে বিভিন্ন শেপ দিতে পারবেন। যে কোনো প্রপসের ক্ষেত্রে হোক, ক্যারেক্টারের ক্ষেত্রে হোক, যে কোনো সিলেক্ট অবস্থায় এভাবে আমরা বিভিন্ন শেপ আমরা করতে পারবো। এইভাবে আপনারা বিভিন্ন দিকে আমরা মুভ করতে পারবো, মুভ করাতে পারবো বিভিন্ন দিকে। এইভাবে আমরা ডাইরেক্ট পুরোটা নিয়ে সিলেক্ট করে এইভাবে সরাতে পারবো। ব্রাশ টুলে কী হচ্ছে, ব্রাশ টুলে দেখতে পাচ্ছেন, ব্রাশ টুল আছে, স্প্রে ব্রাশ টুল আছে। ব্রাশ টুলে মূলত বি প্রেস করে ব্রাশ টুলে আমরা সিলেক্ট করে ড্রয়িং করে থাকি। এভাবে প্রেসার টুল অন করে, যেরকম আমি দেখালাম এর আগে, এভাবে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা কোনো কিছু ড্রয়িং করব। এরপর ডেকোরেশন টুল, এখানে কোনো তেমন কাজ নেই। ডোন টুল আছে, পেন্ট বাকেট টুল, এবার মূলত কাজ হচ্ছে কোনো কিছু কালার করলো। সাপোজ আমি এখানে দুটো কালার আছে, দেখতে পাচ্ছেন দুটো প্যালেট আছে এখানে। এটা কি স্ট্রোক কালার, এটা ফিল কালার। এটা কালারটা আমি সিলেক্ট করি, এখানে কালার বক্স, একটা প্যালেট ওপেন হয়ে গেল। এখানে বিভিন্ন রকম কালার আছে, এখানেও একইভাবে আর একটা এখানেও বিভিন্ন কালার আছে। অর্থাৎ দুটো বক্স কেন, একটা হচ্ছে আউটলাইনের কালারের জন্য, আর একটা হচ্ছে ভেতরে কালারের জন্য। আউটলাইন বলতে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আউটলাইন আছে, ব্ল্যাক কালারের আউটলাইন। আমি এটা সাপোজ জুম করব, সাপোজ জুম করলাম, তো জুম করে দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে এই যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক আউটলাইন যে সিলেক্ট হয়ে গেছে, আউটলাইনটা আমি সিলেক্ট করে আছি যেটা, সেটা ব্ল্যাক কালারে আছে। এবার আমি যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই আউটলাইন কালারটাকে আমি যদি সাপোজ লাল করে দেবো, ভাবছি লাল দেবো, দেখুন এই আউটলাইন কালারটা লাল হয়ে গেল। এবার ভিতরে কালারটাকে আমি কী করবো, ভিতরে কালারটাকে আমি মনে করবো অন্য দেবো, তাহলে ভিতরে কালারটার জন্য এখানে এই প্যালেটে যাবো। এটা হচ্ছে আউটলাইনের জন্য উপরেরটা, আমি যেটা হচ্ছে ভেতরের জন্য। এই ভিতরে যাবো, সবুজে ক্লিক করলাম, সবুজ হয়ে গেল। যদি আবার মনে করি আমি আরেকটা কালার দেবো, নীল দেবো, নীল হয়ে গেল। যা দেবো তাই হয়ে যাবে। এখানে এটা কীভাবে করছি, এটা আমরা এভাবে করতে পারি, কিংবা এই পেন বাকেট টুলে প্রেস করলে কোনো কিছু আমি যদি লাইন পিক করলাম, একটা সাপোজ এখানে লাইন পিক করলে আই প্রেস করব, বা এখানে আইট ওভার টুল আছে, আইট ওভার টুলে ক্লিক করব, তাহলে আমরা লাইন এটা ক্লিক করে আমরা কোনো কিছু লাইন পিক করতে পারবো, লাইন কোনো কালার পিক করতে পারবো, কোনো কিছু কালার। অর্থাৎ এখানে কালারটা কী আছে, বডি কালার একটা, হয়তো বডি কালার, স্কিন কালারের একটা কালার আছে এখানে আমি ক্লিক করলাম, এখানে দেখুন প্যালেটটাও আমার সেই কালারের চলে আসলো। এবার কি আসলো, এবার পেন বাকেট টুলের একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে যাবেন, এই কালার চলে আসলো। এবার যদি আপনারা মনে করেন আরেকটা কালার দেবো, এখানে মনে করেন হলুদ দিলাম, হলুদটা আমি পিক করবো, আইটিপে পিক করে নিলাম, পিক করার পর এখানে আমি সেই কালারটা দিব। সেক্ষেত্রে আপনারা এখানে সেই কালারটা দিয়ে দেবো, কী করে, প্রেস করে, কিংবা আই টিপে যদি আমরা কালারটা পিক করি, পিক করার পর অটোমেটিক ওটা পেন বাকেট টুলে সিলেক্ট হয়ে যায়, পেন বাকেট টুলে কনভার্ট হয়ে যায়, দিয়ে আমরা ওটা তারপর সেই কালারটা যেটা পিক করলাম সেটা আপনারা দিতে পারবেন। এইভাবে আমরা মূলত করে থাকি। এবার কন্ট্রোল জেড মেরে আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, অর্থাৎ আনডু করতে পারবো। এই কন্ট্রোল জেড মেরে আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। হয়ে গেল। এটা হচ্ছে পেন বাকেট টুলের কাজ। পেন বাকেট টুলে আমরা কোনো কিছু কালার দেওয়ার জন্য ইউজ করে থাকি।
ভিতরে কালার মানে ধরুন এটার জন্য আমি কোনো কিছু ঘষাঘষির কোনো দরকার নেই, একটা জাস্ট ক্লিক করলেই পুরো সব কিছু যদি সিলেক্ট অবস্থায় থাকে, যদি এই লাইনটা যদি ছাড়াছাড়ি অবস্থায় থাকে, বাইরে যদি আউটলাইনটা লাইন টুলে যদি একটার অপরে যদি ছাড়াছাড়ি অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কালারটা নেয় না, অর্থাৎ পুরোটা অ্যাটাচমেন্ট অবস্থায় থাকতে হবে। প্রত্যেকটা লাইন যেন একটার সঙ্গে একটা লেগে থাকে। এই লেগে থাকার জন্য কী করতে, এখানে একটা দেখতে পাচ্ছেন স্ন্যাপ টু অবজেক্ট বলে একটা আছে, একটা চুম্বকের মতন একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা স্ন্যাপ টু অবজেক্টস, এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনারা ক্লিক মানে এটা অন থেকে থাকে, এটা যদি অফ থাকে সেক্ষেত্রে একটু লাইনটা একের ওপর সেটে থাকবে না। এটা যদি অন রাখি চুম্বকের মতো কাজ করবে, অর্থাৎ এটা একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন অ্যাটাচ হয়ে থাকবে, চুম্বকের মতন অ্যাটাচ হয়ে থাকবে, দিয়ে তাহলে কালার করতে সুবিধা হবে। দিয়ে একটার সঙ্গে লিগে যদি থাকে লাইন টুল দিয়ে, তাহলে আমরা ভিতরে কালারটা করতে সুবিধা হবে। তার জন্য এটা আমাদের মূলত স্ন্যাপ টু অবজেক্টস ইউজ করা হয়। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস বারে একটার সঙ্গে আরেকটা পরিপূরক সম্পর্কযুক্ত আছে। আপনি একটা যদি জানতে পারেন আরেকটা ইজিলি জানতে পেরে যাবেন। পেন বাকেট টুল হয়ে গেল জানা, এখান থেকে আইড্রপার টুল আপনারা জানতে পেরে গেলেন। ইরেজার টুল তো বুঝতে পারছেন, ইরেজার ইউজ করা হয় মোছার জন্য, ওটা বলার কিছু দরকার নেই। হ্যান্ড টুলে কী করবো, হ্যান্ড টুলে আমরা যদি সিলেক্ট করি তাহলে এভাবে আমরা পেজটাকে এভাবে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো, কিংবা কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে, আমি যদি কিবোর্ড থেকে জাস্ট স্পেস বার প্রেস করে থাকি, স্পেস বার জাস্ট ক্লিক করে ধরে থাকবো, ছাড়বো না, জাস্ট ক্লিক করে এভাবে বিভিন্ন দিকে পিন ট্যাবে ক্লিক করে আমরা বিভিন্ন দিকে মুভ করাতে পারবো, কিংবা মাউস ক্লিক করেও আমরা এভাবে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো পেজটাকে। কোনো কিছু অবজেক্ট না, জাস্ট পেজটাকে পুরো দিয়ে বিভিন্ন দিকে আমরা সরাতে পারবো, মুভ করাতে পারবো, ঘোরাতে পারবো, বিভিন্ন দিকে করা যায়। এটা আতস কাজ বুঝতে পারছেন, জুম ইন জুম আউটের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস করে মুভ করতে পারি, এটাও আপনারা বুঝতেই পারছেন। তাই আমি এটা ওর দেখাচ্ছি না, এটা হয়ে গেল। কালারের দিকটা বুঝতে পারলেন হয়তো, এটা স্ট্রোক কালার অর্থাৎ বাইরের লাইন কালার, আর এটা ভিতরের সেই লাইনের যে ভিতরের কালার, উপরটা হচ্ছে আউটলাইন আর ভিতরটা হচ্ছে নিচেরটা হচ্ছে ভিতরের কালার, ভিতরে কোনো কিছু আউটলাইনের ভিতরের কালার। এই দুটো কালার আমরা মূলত বিভিন্ন কালার নিয়ে ইউজ করে থাকি, মূলত একটা কালার নিয়েও ইউজ করে থাকি। তো আমরা যেরকম কালার দেবো সেরকম হবে। তা আউটলাইনে বিভিন্ন কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার হতে পারে। তা আমরা মূলত জেনে গেলাম টুলস বারে কীভাবে কী করতে হয় না করতে হয়। কালার সম্পর্কে জানা হয়ে গেল, লাইন টুলস সম্পর্কে জানা হয়ে গেল, ব্রাশ নিয়েও জানা হয়ে গেল। এবার আসছি প্রপার্টিসে। প্রপার্টিস আছে, এখানে লাইব্রেরি আছে, এখানে মোশন প্রিসেট আছে। এটা যদি কোনোটা যদি বাদ থাকে সেক্ষেত্রেও আপনারা উইন্ডোজে যাবেন, যেটা আমি আগে বলেছি, উইন্ডোজ থেকে সব পেয়ে যাবেন। উইন্ডোজে গিয়ে আমরা এখানে প্রপার্টিস দেখতে পাবেন। প্রপার্টিসটা রাইট আছে, প্রপার্টিস এবং রাইট ক্লিক আছে, মানে প্রপার্টিসটা চালু আছে। যদি আমি প্রসেসটা কেটে দিই সেক্ষেত্রে ওটা অফ হয়ে যাবে, আবার যদি অন করি তাহলে একটা রাইট চিহ্ন হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে। এভাবে যেটা আমি চালু করবো সেটা টিক মার্ক হয়ে যাবে। টাইমলাইনটা টাইম লাইন, টুলস আর প্রপার্টিসের তিনটে হচ্ছে টিক মার্ক করা আছে, আর এদিকে আনটাইটেড ওয়ান টিক করা আছে, মানে এগুলো আমাদের অন আছে। টিক করা যেগুলো রাইট চিহ্ন আছে সেগুলো হচ্ছে অন, আর বাকিগুলো অফ। তো এটাই হচ্ছে মূলত। আমি প্রপার্টিসে দেখতে পাচ্ছি এখানে প্রপার্টিস আছে, লাইব্রেরি আছে, মোশন প্রিসেট আছে। মূলত প্রপার্টিসটা কী করা হয়, এখানে বিভিন্নভাবে করা হয়। লাইন টুলের ব্যাপার আছে। আমি যে এন প্রেস করলাম, যে লাইন টুলে আমি যে করবো বলছিলাম, এখানে লাইন টুল আছে দেখতে পাচ্ছেন। এই যে লাইন টুলটা দেখতে পাচ্ছেন, লাইন টুলে যেটা বললাম, যেটা মূলত ট্রেস করার ক্ষেত্রে ইউজ করা হয়। কোনো কিছু ট্রেস করবো বা কিছু করবো, স্মুথ একটা লাইন আসলো, এই লাইন দেখতে পাচ্ছেন। পুরোটা সিলেক্ট করলাম, দিয়ে এটাকে একটু বড় করলাম। এই যে লাইন টুলটা কী আছে, রেড কালার আছে, মানে এটা পরে যে কালারটা আছে রেড। আমি এটাকে ব্ল্যাকও করে নিতে পারি, ব্ল্যাক হয়ে গেল। বাট এইটার স্ট্রোক আমি বাড়াবোই করে, মানে এটার লাইন থিকনেসটা কমানো যায়, বাড়ানো যায়, মোটাও করতে পারবো, পাতলাও করতে পারবো।
যদি শুরুতে সমস্যা হয় বড় করতে পারবো, মানে এটা মোটা করতে পারবো, তখন কি করতে হয়, তখন মূলত যেটা আমরা করি, এই যে লাইন সিলেক্ট অবস্থায় আছে, এই লাইনটা সিলেক্ট আছে, আমি এটাকে যদি মনে করি একটু লাইনটাকে মোটা করবো বা পাতলা করবো, তাহলে এখানে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে আমরা এখানে প্রপার্টিসে যাব, এখানে ফিল অ্যান্ড স্ট্রোক দেওয়া আছে, এখানে স্ট্রোক দেওয়া আছে, আমি এটাকে নাম্বার দেওয়া আছে, কি নাম্বার আছে 1.00, এটা 1.00-তে আমরা এই লাইনটা আছে, এই লাইনটা, এই যে এটা, এই জিনিসটা এই যে লাইনটা আছে, এটা 1 আছে, এই স্ট্রোকটা 1 আছে। আমি যদি মনে করি এটাকে মোটা করব, এই স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা এখান থেকে আমি একটু বাড়াতে পারবো, এভাবে মোটা করতে পারবো। দেখুন এটার বাড়ানোর সঙ্গে সঙ্গে এটাও নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, নাম্বারগুলো 1, 77, 85, 97 এরকম হয়ে যাচ্ছে। এবার যখন আমি মোটা করবো, পাতলা করবো, ঠিক একইভাবে এটাকে পিছন দিকে নিয়ে যাবো, তাহলে এটা লাইনটা পাতলা হয়ে যাবে। আমি এটা 0.10 অবধি আমরা নিয়ে আসতে পারবো, তার কম হবে না। ঠিক বাড়ানোর সময় এভাবে ঠিক কতটা বাড়াতে পারবো, 200 অবধি বাড়াতে পারবো, তার বেশি হবে না। আর এর মধ্যে আমাদের একটু ফিক্সড, অর্থাৎ এর মধ্যে আমরা যা করা করতে পারবো। তো এটা আমাকে কোন অবস্থায় ছিল, আমি যদি 1-এ, এটা আছে 0.10, 2.96 এভাবে মোটা হচ্ছে। কিংবা এখানে আমি যদি মনে করি লিখে করবো, তাহলে এভাবে ডাইরেক্ট এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কিছু নম্বর দিলে সেই অবস্থা চলে আসবে। এখান থেকে ডাইরেক্ট লিখেও করতে পারবো, কিংবা এখান থেকে আমরা সরিয়েও আমরা চেঞ্জ করতে পারবো। এটা আপনারা সুবিধা হবে, আপনারা সেভাবে করতে পারবেন। তো এইভাবে আমাদেরকে লাইনের স্ট্রোকটা চেঞ্জ করা হয়, মানে এইভাবে আমরা মোটা শুরু করতে পারবো। স্টাইল আছে, এবার কোনো কিছু স্টাইল আছে, অর্থাৎ আমি একটা সার্কেল বানালাম, সাপোজ একটা সার্কেল বানালাম, এই সার্কেলটা সিলেক্ট করলাম, সার্কেলটা সিলেক্ট করার পর আমি এটা স্টাইল কি আছে, স্টাইল আছে সলিড আছে, আমি বিভিন্ন রকম করতে পারবো, হেয়ার লাইনে করতে পারবো, সলিড করতে পারবো, ড্যাশড করতে পারবো, লাইন, অর্থাৎ লাইন বাইরে যে আউটলাইনটা আছে বিভিন্ন রকমের হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন শেপ হয়ে যাবে। স্টাইলে গিয়ে বিভিন্ন রকম আমরা লাইনে থিকনেস করতে পারবো, মানে ডটেড করতে পারবো, ডট হয়ে গেলো, ডট র্যাগড হয়ে যাচ্ছে, এটা র্যাগড, স্টিপড, হ্যাচড, বিভিন্ন রকম আছে। সলিডে রাখবো, সলিড হচ্ছে এটা মূলত সলিডই থাকে। এবার এটা নর্মাল আছে, হরাইজন্টাল আমি করতে পারবো, ভার্টিক্যাল করতে পারবো, নান করতে পারবো। আমরা নর্মাল রেখে দিলাম, নর্মাল ছিল যেহেতু, মূলত এভাবে ইউজ করা হয়। আমি যদি এবার কোনো কিছু গ্রাফিক্স করবো, আর একটা গ্রাফিক্স করলাম, আমি এটাকেও ভিডিওতে দেখেছিলাম, স্লো ইন স্লো আউটের ক্ষেত্রে এফেক্ট প্রেস করলাম, সিম্বল আসলো, কনভার্ট টু সিম্বল 1 গ্রাফিক্স, এখানে মুভি ক্লিপ বাটন গ্রাফিক্স দেখাবে, গ্রাফিক্সে রাখবো। যদি আমরা কোনো কিছু মুভি ক্লিপ করতে চাই, সেক্ষেত্রে মুভি ক্লিপ বানাবো, সেক্ষেত্রে প্রপসের ক্ষেত্রে কিছু ইউজ করা হয়, কিন্তু অ্যানিমেশন করতে গেলে গ্রাফিক্স অবশ্যই রাখবো, গ্রাফিক্স ছাড়া কিন্তু অ্যানিমেশন হয় না। তাই আমরা কিন্তু মুভি ক্লিপ বাটন যেন না থাকে, গ্রাফিক্স যদি অ্যানিমেশন কিছু করতে চাই, সেক্ষেত্রে আপনাদেরকে গ্রাফিক্সে রাখতে হবে। বিভিন্ন পয়েন্টে আমরা নিয়ে যেতে পারবো, এখানে পয়েন্ট আমরা কিছু ফিক্সড রেখে সেটাকে অ্যানিমেশন বিভিন্ন দিকে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো, নিয়ে যেতে পারবো, মুভ করতে পারবো। সেই জন্য এটা বিভিন্ন দিকে আমরা পয়েন্টগুলোকে নিয়ে যেতে পারবো। এখানে মূলত মানে মিডিলে রাখলাম, মিডিলে রেখে কিচ্ছু করবো না, জাস্ট ওকেতে ক্লিক করবো, কিংবা কিবোর্ডটাকে এন্টার প্রেস করবো, সিম্বল হয়ে গেল, এটা কি একটা সিম্বল হয়ে গেল, গ্রাফিক্সে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স হয়ে গেল, লেখা দেখাবে, এখানে প্রপার্টিতে আপনাদেরকে শো করবে, এখানে গ্রাফিক্স সিম্বল 1 আছে, গ্রাফিক্স আছে। এবার আমি যদি মনে করি এই গ্রাফিক্সটাকে চেঞ্জ করবো, অর্থাৎ এই সিম্বলটাকে আমি অন্য সিম্বল দেবো, কী করে, সিম্বল 1-এ এটা সেভ আছে, গ্রাফিক্স করা আছে, এখানে কিন্তু গ্রাফিক্সে সেট করা থাকবে, কিচ্ছু করবো না,
এবার সিম্বল যদি আমি সিম্বল 1 থেকে আমি যদি XYZ বানাবো, সোয়াপে যাবো, সোয়াপে গিয়ে কী করবো, সোয়াপে গিয়ে এই বক্সে যাবো, ডুপ্লিকেট সিম্বল, এখানে ক্লিক করবো। সিম্বল 1টা এবার আমি যা নাম দেবো, এখানে সিম্বল নেমে গিয়ে একটা কিছু নাম দিলাম, XYZ সাপোজ দিলাম। এবার ওকেতে ক্লিক করবো, ওকেতে করলাম। এবার দেখুন XYZ নামে একটা সিম্বল চলে আসলো, এখানে গ্রাফিক্স হয়ে গেল। সিম্বল 1 ছিল, এটা XYZ হয়ে গেল। এইভাবে আমরা সিম্বল চেঞ্জও করতে পারবো। স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে কী করবো, এখানে আমি নান আছে, নান থাকলে আমি সাপোজ এখান থেকে নিয়ে আসলাম, এখানে দেখতে সুবিধা হবে। এখানে স্টাইলে গিয়ে আমি এটাকে ব্রাইট এইভাবে করতাম। এবার আমি এখানে কমাতে পারবো, ব্রাইটনেসটা কমা যাবে। এখানে 11% আছে, আমি সাপোজ করলাম কম দিয়ে দিলাম, কালারটা ব্রাইটনেসটা কমছে। এবার ঠিক একইভাবে বাড়াতে চাইছি, এখানে গিয়ে বাড়াতে পারবো, কমানো যায়, বাড়ানো যায়। আমি এইভাবে নাম্বারটা লিখেও করতে পারবো, সাপোজ এখানে নাম্বার দিয়েও করা যায়, যেভাবে খুশি করা যায় আপনারা করবেন। এভাবে সরিয়েও করতে পারেন, এবার ডাইরেক্ট নাম্বার লিখেও করতে পারেন। ব্রাইটনেস হলো। এবার টিন্টে বিভিন্ন রকম, আমরা রেটে বিভিন্ন রকম আছে, এখানে 255 সব সেট করা আছে। আমরা চাইলে এটাকে আমি নাম্বারটাকে চেঞ্জ করে অন্য করতে পারবো। যেভাবে আমরা এর আগে দেখালাম, ব্রাইটনেসটা দেখালাম, ওভাবেও এটা চেঞ্জ করা যায়। ক্যানভাসটাকেও অনেক কিছু সেটিংস করা যায়। আপনারা যদি নিজে ঘাঁটাঘাঁটি করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। আলফা করলাম, আলফা করলে কী হচ্ছে, এবার আলফাতে হচ্ছে হালকা হয়ে যাচ্ছে, কালারটা একটু হালকা হয়ে যাবে, টিপ হয়ে যাবে। 52% আলফা করা আছে। আমি যদি মনে করি এটাকে একটু হালকা করবো, হালকা হয়ে যাবে। সেটা আমি নিয়ে যাবো, যত কম বাঁ দিকে নিয়ে যাবো তত হালকা হয়ে যাচ্ছে। কালারটা আর একসময় দেখাই যাবে না, 0 হয়ে গেলে আর দেখাই যাবে না। আর ঠিক একইভাবে আবার যদি বাড়তে যদি আমি 100% নিয়ে যাই, 100 নিয়ে গেলে পুরো এবারে সলিড কালার হয়ে যাচ্ছে। এভাবে আমরা আলফা করতে পারবো। আলফা করে মানে ভিতরে কালারটাকে আমরা সলিড বা হালকা করতে পারবো, যেরকম চাই, যেরকম ইচ্ছা অনুযায়ী। এবার এখন লুপ করা আছে, আমি লুপ থেকে আমি প্লে ওয়ান্সে করবো, সিঙ্গেল ফ্রেম করবো। যখন অ্যানিমেশন করার ক্ষেত্রে এগুলো মূলত ইউজ করা হয়, সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কীভাবে কী করা হয়। আমি এটা নিয়ে বিস্তারিত বেশি আলোচনা করছি না, এইটুকু মূলত জেনে রাখুন যে এইভাবে করলে এই করা হচ্ছে। এই মূলত এগুলো প্রপার্টিতে এগুলো মূলত করা হয়। আমি লাইব্রেরিতে যাবো, লাইব্রেরিতে কী দেখাবে, এই যে সিম্বল আমরা এই পেজে যা সিম্বল থাকবে, পুরো A to Z যা ক্যারেক্টার থাকবে, যা প্রপস থাকবে, মাথা থেকে পা পর্যন্ত যা থাকবে, যা সিম্বল থাকবে, বা কোনো প্রপসের ক্ষেত্রে পুরোটা A to Z যা সিম্বল থাকবে সব এখানে শো করবে। অর্থাৎ এই পেজের মাত্র 2টো সিম্বল আমরা এতক্ষণ সেভ করলাম, পুরো সিম্বল 1 আর XYZ দেখাচ্ছে। যদি আমরা আরও সিম্বল করতাম, আরও যদি সিম্বল বানাতাম, সেটাও শো করতে হবে। এটা পুরোটা ডিটেলসে দেখা যাবে। যদি আমরা কিছু উড়িয়েও দিই, এখানে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এখান থেকে না উড়ালে উঠবে না, আমরা এই দিক থেকে উড়ালেও কিন্তু এখানে সিম্বলগুলো শো করবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন কোনটাতে কী আছে। XYZ একই আছে, সিম্বল 1 আছে। লাইব্রেরিতে আপনারা যেতে পারবেন। লাইব্রেরিটি যদি অফ থাকে কিছু না, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে লাইব্রেরিতে সিলেক্ট করে নেবেন। একই হবে, প্রসেসটা একই। উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে যা অফ থাকবে আপনারা অন করে নিতে পারবেন। মোটামুটি প্রপার্টিজ ইউজ করা হয়, লাইব্রেরি ইউজ করা হয়। আর এখানে কালার তো আছে, এখানে কালার বিভিন্ন সলিড কালার আছে, লাইনের গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট করতে হবে, বিভিন্ন রকম কালার। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন আর মূলত আর করছি না কিছু। তো আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলো কি। টাইম লাইন নিয়েও পরে ক্লাসে আসবো। মূলত আজকে আমি যেটা আলোচনা করলাম, এটা মোশন, আজকে এডিট, ওই মেনু বার, আর এদিকে টুল বার, আর এদিকে প্রপার্টিসে, আর এদিকে লাইব্রেরি, এইটুকুন আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তীতে টাইম লাইন আরও কিছু জিনিস আছে যেগুলো জানার আছে, এখনও ক্লাসের কোনো অনেক কিছু জানার আছে বাকি, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে, আর এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ক্ষেত্রে কিন্তু যদি বুঝতে সমস্যা হয় বা কিছু প্রবলেম হয়, যদি স্কিপ করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, বুঝতে গিয়ে সমস্যা হবে। সেই জন্য আপনারা স্কিপ না করে এবং পুরো সময় থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওটি আপনাদের সবার আগে পৌঁছানোর জন্য, এবং সবার আগে সেটা আপনারা যাতে জানতে পারেন। সেই জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং প্রত্যেকটি ভিডিওগুলো ভালো করে
দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আসলে ভিডিও যদি কোথাও